গেঞ্জি একটা পরাই দিতে হয়, একটু পরে স্নান করবে। একটা গেঞ্জি পরাই দাও। কি গেঞ্জি পরছিল ওইটাই পরাই দাও, পরে স্নান করে পরবে। এই যে সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরো একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। কাপড় এক গামলা কাপড় ভিজাবো আজকে। ওই যে একবার ভিজিয়েছিলাম মনে আছে, ফ্ল্যাট থেকে আসার পর ওই সেরকম ভাবে কাপড় হয়েছে আর কি, বুঝতে পারলে? প্রচুর কাপড় জমেছে, প্রচুর কাপড় কলকাতার থেকে আসা। তারপরে এই যে হয় না কাপড় বাচ্চা কাচ্চার, বেশ অনেকদিন থেকে বাচ্চাকে নিয়ে ধুতেই পাচ্ছি না। আজকে ফাইনালি একটা পিসি আসলো, পিসিকে রাখলাম। তো এখন পিসি আমাদের সাথেই থাকবে, তো দেখা যাক। ফুচকাকে নিয়েছে, তা আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিই, বুঝতে পারলে? আজ এতদিন পর ফাইনালি একজনকে পেলাম। এতদিন পুরো নাজেহাল হয়ে পড়েছি, কাজ, সংসার, বাচ্চা কাচ্চা, কোনো কিছুর জন্য তো কোনো কিছু ছেড়ে দিতে পারছিলাম না। মানে যেমন বাড়িতে কেউ নেই বলে যে সংসার শুধু সামলাবো, কাজ করতে পারবো না সেটাও নয়, বা ধরো বাচ্চা সামলাবো, সংসার সামলাতে পারবো না সেটাও নয়, বা ধরো সংসার সামলাচ্ছি বাচ্চাদের সামলাতে পারবো না সেটাও নয়। সব কিছুকেই কিন্তু আমাকে সামলাতে হয়েছে। আর যার জন্য ঘর দোর কাপড় মানে জাহান্নামে চলে গেছে আর কি। তো আজকে ফাইনালি পিসি আসলো, তো ভাবলাম যে কাপড়গুলোকে ভিজিয়ে নিই। আর বেশ কয়েকদিন থেকে খুশের শরীর কী যে খারাপ, ডাক্তার দেখাচ্ছি তারপরেও কেন যে কমছে না বুঝতে পারছি না। আর মানে যা কাপড় সব বমি, বমির কাপড়গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই যে আবার সার্ফে ভেজালাম। মানে খেলেই বমি করে দেয়, খেলেই বমি করে দেয়, যখন তখন বমি করে দেয়। মানে ওর গলাতে কফ হয়েছে, আর কফটা খুব মারাত্মক আর কি। এত বাজে জিনিস কফ, তোমরা তো জানোই। তো এবারে সমস্ত কাপড় জামা ধুয়ে দিচ্ছি। আবার তো ফ্ল্যাটে যেতে হবে, ফ্ল্যাটে যাওয়ার আগের ভিডিও এটা। মানে এই কাপড়গুলো যদি এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু মানে গন্ধ হয়ে যাবে, ফ্ল্যাটে যাওয়ার আগে যদি না ধুয়ে যাই। মোবাইলটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, দেখো আপনা চালু হয়ে গেছে আবার। এক গামলা কাপড় ভিজিয়ে নিলাম। প্রচুর কাজ আছে, আজকে একটা শ্যুট আছে, সেটা করে আমাকে কালকে হয়তো ফ্ল্যাটের উদ্দেশ্যে বার হতে হবে। আর ফ্ল্যাটে থাকার পর ধরো একটা মাস হয়তো ভিডিও ব্লগ করতে পারবো না, তবে বাড়িতে এসে আবার চেষ্টা করবো ব্লগ দেওয়ার, যত কষ্টই হোক না কেন। কি বলতো, ব্লগ ছাড়া না নিজের জীবনটা এতটা মানে ইনকমপ্লিট লাগে, মানে কি বলবো, মানে কমপ্লিটই না। এত এত কাজ করি, তারপরে মনে হয় কিছু তো একটা মিসিং আছে আমার জীবনে। কি মিসিং? সেটা ব্লগিংটা মিসিং আছে। তো এই একটা মাসে আমার মনটা খালি কুতকুত করেছে, করব না, দোনাবো না, টাইমও পাই না এদিকে। তো হাজার কষ্ট হোক না কেন করব। তো কাপড় ধুয়ে এখন একটু এডিট করব, করার পর আমার কিছু ব্র্যান্ড প্রমোশন আছে, সেগুলো শ্যুট করব, করে নিয়ে তারপরে দেখি পিসি ধোয় না আমি কাপড় ধুই। কি বলো তো, একটা মানুষ প্রথমে আসলে না এতগুলো কাপড় দিতে ইচ্ছা করে না, দেখতে দেখতে যখন অভ্যেস হয়ে যাবে তখন দেখবে আপনা আপ ধুতে পারবে। দেখি আমি ধুয়ে দেবো, না হলে পিসি যদি ধয়। পিসি তো বলছে পিসি ধুবে। কোথায় প্যান্ট পরছে? প্যান্ট তো দেখি। তো চলো এখন আমি বিছানাপত্রগুলো গোছাবো, তার আগে আমি কি বলে মোবাইলের কাজগুলো সারি। বিছানার সমস্ত কিছু নামিয়ে দিলাম। শুধু বমি করছে, শুধু বমি করছে, জামা কাপড় সব মানে শুধু বমি আর বমি। মানে কি যে পরিস্থিতি, মানে কি বলবো, ওর এত শরীর খারাপ। যখন কলকাতায় নিয়ে যাই তখনও এত ছিল না, বাড়িতে আসার পর বাচ্চাটা ইয়ে হয়ে যায়। মানে বললাম না কালকে, আমাকে যদি এখন লাখ টাকাও অফার করে আমি তারপরেও কলকাতা আর যাচ্ছি না, কারণ হবে না যাওয়া এই মুহূর্তে। তো কাজ তো আসতেই থাকবে কলকাতার। আর আমাদের এখানে কোনো কাজ নেই, যা কাজ আমার সব কলকাতাতে গিয়ে গিয়ে করতে হয়। এবার কলকাতাতে থাকা তো সম্ভব নয়, তাই না? তো যাকে ব্লগিংটা করব, পরীক্ষাটা দেখ ছেলেটা ভালো করে, ওকে আমি ভালো রেজাল্ট যে করি হোক আমাকে করাতেই হবে। ভালো, ও পড়াশোনাতে ভালো, কিন্তু কি বলতো, ও না পরীক্ষাতে ও লিখতে চায় না। আমার সামনে যেভাবে লেখে, বই পড়ে, ও পরীক্ষাতে কি ভয় পায় না কি আমি কিছুই বুঝি না। তো আমাকে এটা বুঝতে হবে ওর ব্যাপারটা। তো যার জন্য আমাকে 1 মাস কাজ বন্ধ রাখতে হবে। আর আদার সাইডে কাজ তো করবোই, ব্লগিংটা চাপ হয়ে যায় না সারাদিন। তো কীভাবে কাটাই কীভাবে না কাটাই তোমরা 1 মাস পর দেখতে পারবে। আর বাথরুমের কাজটা চাইলেই কিন্তু টাইলস ফাইলস এনে লাগিয়ে দিতে পারি, কিন্তু না, আমি তো ব্লগিং করব। আমি যদি ফ্ল্যাটে থাকাকালে যদি টাইলসের কাজ হয়ে যায় তাহলে তোমাদেরকে কি দেখাবো। সেই জন্য বললাম থাক, দেরি যখন হচ্ছেই আমরা ফ্ল্যাট থেকে আসি। দেখো বাথরুমের সমস্ত কাজ শেষ, শুধু টাইলস আর উপরের ট্যাঙ্কিটা বসলে ব্যাস, ঠিক আছে। চলো, এগুলো ফ্ল্যাট থেকে এসে চাইলে করাই দিতে পারতাম, এত দূর যখন করিয়ে ফেলেছি তো ভাবলাম না, তোমাদের সাথে শেয়ার করতে তো হবে আমাকে।
তো যেহেতু এত সুন্দর একটা বাড়ির কাজ, তাই না? চলো দেখতে হবে ব্লগটা, আমি ততক্ষণে মোবাইলের কাজগুলো সারতে থাকি। ইয়া 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 এই যে আমরা এখন চেন পরবো, কবে থেকে ওর গলাটা ফাঁকা। বেশ অনেক দিন থেকে খুশের গলা, পা, হাত সব কিছু ফাঁকা। সোনার যে বালাটা বাবা দিয়েছিল সেই বালাটা একটুখানি ভেঙে গেছে, সেটাকে না ঠিক করতে দিয়েছি। এ তো এক দোকান করে ঠিকটা আর হচ্ছেই না, মানে কিছু অসুবিধার কারণে ওটা ঠিক হচ্ছে না আর কি। তো এবারে দেখি মানে কোনো দোকানে গিয়ে ভালোভাবে বসে থেকে ওটাকে মানে ভালো করে ঠিক করতে হবে, মানে দিয়ে আসলে হয় না, আর আমাদেরও হাতে সময় থাকে না, সেই জন্য আর কি। তো মা বলছিল, আমার মা, যে ওর যত রূপোর জিনিস আছে সব পরিয়ে দে, একেতে শরীরটা অসুস্থ, আগের তুলনায় কিন্তু খুশ অনেক শুকিয়ে গেছে, মানে খুশের আগের চেহারা একদমই নেই। তোমরা তো অনেক দিন থেকে দেখো না খুশকে, দেখলে হয়তো বুঝতে পারতে, মানে আগের যেই চেহারা, তোমরা ভিডিওতে আগের ভিডিওগুলো একটু ফলো করলে বুঝতে পারবে, আগের চেহারার সাথে এখনের চেহারার কোনো মিল নেই। দেখো, শরীরের নর্মাল শুকনো হয় বাচ্চা কাচ্চা, সেটা কিন্তু ভালো, খারাপ নয়, কিন্তু অসুখের কারণে একটা হেলদি বাচ্চা হুট করে শুকিয়ে যাচ্ছে, সেটা কিন্তু খারাপ, তাই না? আমি জানি শুকিয়ে গেলে ওরই ভালো হবে, যেমন এখন খুব অ্যাক্টিভ হয়েছে, হামাগুড়ি দিতে পারে। কিছুদিন আগে যেমন মানে অনেকের বাচ্চা 7-8 মাসেই হামাগুড়ি দিতে পারে, বাট আমার ছেলে কিন্তু অনেকটা লেট করে শিখলো, এটা মানে 11 মাস কন্টিনিউ মানে হামাগুড়ি শিখলো আর কি। তো হেলদি ছিল বলে, কিন্তু তারপরেও একটা অসুস্থ হওয়ার পর সেটা আলাদা। গোপাল বাবা কই? দেখো চুড়ি পরেছে, পায়েল পরে, এতদিন এগুলো ছিল না। সোনার চুড়িটা একটুখানি ভেঙেছে, ওটা ঠিক করতে দেবো দোকানে, তাই যেটা দাদু দিয়েছে। আর এটা চুড়ি আয়ুষের পড়েছে, ওর রূপার চুড়ি নাই তো। এই যে এটা ব্যথা বাবা, ও যে বসো, হ্যাঁ হামাগুড়ি কাটে, এই তো পারে আমার বাবা পারে, হ্যাঁ হ্যাঁ। ওই দেখো গলার আবার এটা দেখে, আরে বাবলি হ্যাঁ এই তো এই গাড়ি উল্টে গেল, গাড়িটা উল্টে গেল, ঝুমঝুম করে। ওই দেখো না বাচ্চা যে ওইটাকে, ওই দেখো এতদিন পড়েছিল, অত সেন্স ছিল না ওই সময়, মানে বুঝতো না। ওই দেখো এখন বাজাচ্ছে, উরি বাবরি কেমন লাফাচ্ছে চোখটা, ভাবো। এডিট করতে অনেক দিন পর এরকম সুন্দর ব্লগিং এডিট করতে বসছি। ঠিক 11টার টাইমে আমি ব্লগিং এডিট করতে বসতাম আগে, তো আজকে আবারও সেম টাইমে এডিট করতে বসছি। ভালো লাগছে, কিন্তু কাজের দেরি হয়ে যাচ্ছে, আমার একটা শ্যুট আছে আজকে। ও মাই গড, চলো, লাইফটাই হচ্ছে এমন, তেজপাতা লাইফ, বুঝতে পারলে? লাইফটা হচ্ছে তেজপাতা। সুপ্রভাত, নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি জানি তোমরা অবাক হয়ে যাচ্ছ, কী ব্যাপার, মাঝখান থেকে কেন শুভ সকাল বলছে বা সুপ্রভাত বলছে। হ্যাঁ, এটা কিন্তু আলাদা আরেকটা ব্লগ, পরের দিনের ব্লগ। ঠিক এই কারণেই আমি কিন্তু ব্লগ ভিডিও করতে চাই না ইদানিং। আমার মানে কি বলবো, কাজের প্রেশারের সাথে সাথে সংসারের চাপ, ছেলেকে পড়ানো, যেহেতু আয়ুষকে ভালোভাবে দেখতে হয়, ওষুধ খাওয়ানো, এখন যেহেতু পরীক্ষা, ওকে খুব আগলে রাখতে হচ্ছে আমাকে, তার মধ্যে 2টো বাচ্চাকে ধ্যান দিতে হচ্ছে, ব্লগিং করাটা মানে খুব অসম্ভব হয়ে যায়। তারপরেও কিন্তু আমি বলছি তোমাদের এত ভালোবাসাতে আমি বলছি যে চেষ্টা করব, কিন্তু দেখো চেষ্টা করব তো, শুরু তো করি, দেখো ব্লগটা কিন্তু শেষ করতে পারি না, যার জন্য কালকের ব্লগটা ওখানেই শেষ হয়ে গেছিলো। তাই কি আর করার, আবার নেক্সট দিন থেকে আমি কিন্তু ব্লগ শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেই এত সুন্দর পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করে ভাবলাম আজকেও ব্লগটাকে ভালোভাবে কমপ্লিট করব। কিন্তু ওই যে হয়ে যাচ্ছে, আগে কি বলতো, একটা নেশা ছিল যে না এটাই আমার কাজ, শুধুমাত্র ব্লগিংয়েই ফোকাস ছিল, যে না ব্লগিং করেই আমার ইনকাম হয়, তো ডেলি দিন আমাকে ব্লগ দিতেই হবে, যে করেই হোক না কেন। আর ওটা একটা অভ্যাসেও পরিণত হয়েছিল, ব্লগিংটা যেমন রোজকার খাওয়া দাওয়া করতাম, সেরকম সংসারের কাজ করেও ব্লগিং এডিট করে ঠিক টাইম টু টাইম পোস্ট করলাম। আমি আজ প্রায় 1 বছর হতে চললো ব্লগিং কিন্তু টাইম টু টাইম পোস্ট করতে পারি না। 2টোর টাইমটা যে কোথায় উড়ে গেছে, হাওয়া হয়ে গেছে, তোমরা তো জানোই যে 2টোর টাইমে এপি ব্লগস আর ভিডিও দিতে পারে না। তারপরেও যে ব্লগটাকে আমি ভালোভাবে কন্টিনিউ করব, সেটাও আর হয়ে ওঠে না। তোমরা ভাববে হয়তো প্রিয়াদি আলসি হয়ে গেছে বা প্রিয়া বোন আলসি হয়ে গেছে, একদমই নয় গো। চারিদিকে যখন চ্যানেল খুলে বসি, তখন সেই সব চ্যানেলের অনেক চাপ থাকে।
যেমন সেকেন্ড চ্যানেল আছে, প্লাস ব্র্যান্ড শ্যুট আছে, প্লাস ইনস্টাগ্রাম শ্যুট আছে, প্লাস ফেসবুক শ্যুট আছে। আগে তো এসব করতাম না আর জানতামও না। এখন যেহেতু মানে একটা সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে কিন্তু চারিদিক থেকে ইনকাম হয়, যদি তোমার বুদ্ধি থাকে বা তুমি অনেক কিছু ফলো করো, অনেক স্টাডি করো। মেন কথা হচ্ছে স্টাডি করতে হবে, সবথেকে বড় কথা যেটা। সোশ্যাল মিডিয়ায় শুধু কাজ করলেই হবে না, স্টাডি করতে হবে যে কোথা দিয়ে অ্যাকচুয়ালি ইনকামগুলো মানুষ করে। বড় বড় ক্রিয়েটারদের বেশি করে ধ্যান দিতে হবে, ফলো করতে হবে, তবে তুমি বুঝতে পারবে। মোট কথা ওটা স্টাডিই বলা যায়। যখন দেখবে চারিদিক থেকে কিছু না কিছু হলেও ইনকাম আসছে, তখন চারিদিক যখন সামলাতে যাই তখন আর এই ব্লগিংটাকে কন্টিনিউ করতে পারি না। তারপরেও আমি কথা দিচ্ছি তোমাদের, আমি চেষ্টা করব। মানে প্রিয়ার দ্বারা হেন কোনো কাজ নাই যে অসম্ভব, সমস্ত কিছু সামলে প্রিয়া করতে পারে। নিজের দিকে হয়তো ধ্যান দেয় না, তারপরেও এখানে একটা শান্তি। এই যে এত কাজ করি, ব্লগিং করি না বলে মনের মধ্যে একটা অস্থিরতা, অশান্তি, যে কি মিসিং, যেটা আমার জীবনের সব ছিল সেটাকেই আমি আজকাল ভালোভাবে ধ্যান দিতে পারছি না, করতে পারছি না। কিন্তু ব্লগিংটা তো নিজের ওপর, আমি যদি ব্লগিং নাও করি কেউ আমাকে কিচ্ছু বলবে না। কিন্তু যখন আমি ব্র্যান্ডের সাথে কাজ করি, যখন আমি আদার্স চ্যানেলে কাজ করি, মানে বিশেষ করে ব্র্যান্ডের সাথে কাজ করলে চাপটা খুব হয়ে যায় আর তাদের কথা মতো আমাকে চলতে হয়। যদিও বা তারা পয়সা দিয়েই কাজ করায়, বিনা পয়সাতে তো কাজ করায় না। তারপরে এত বাইরে শ্যুট থাকে আর কি আমাদের। তারপরে নিজের সেকেন্ড চ্যানেলটাকেও এত কষ্ট করে দাঁড় করিয়েছি, সেখানে কিন্তু অনেক পরিশ্রম হয়, তো সেই চ্যানেলটাকেও দেখতে হয়। কি বলবো আর তোমাদের, আগে যে শুধু ব্লগিং করতাম সেটাই যদি হতো তাহলে কিন্তু এত দূর চাপ হতো না। এখন যেহেতু চারিদিকে মাথা লাগিয়ে ফেলেছি, এবার সামলাতে তো হবেই। মাথা লাগালাম আর সামলালাম না, সেটা তো হবে না। তাই সে কারণে কি হচ্ছে, ব্লগিংটা আর কি এমন এমন হয়ে যাচ্ছে। তো ডোন্ট ওয়ারি, আমি অবশ্যই চেষ্টা করব। আবারও বলছি, বারবার বলছি, এটা বারবার বলার একটাই কারণ, নিজেকে আমি সাহস দিচ্ছি যে প্রিয়া তুমি পারবে। তো এটাই। তো দেখো সকাল সকাল নন্দিনীর মা চলে এসেছে আমাকে একটা পার্সেল দিতে, ও রিসিভ করেছিল। আসলে ফ্ল্যাট আর বাড়ি করি তো, পার্সেল এদিক সেদিক মানে একবার একে নিতে বলি, একবার তাকে নিতে বলি, এরকম করেই আর কি চলছে জীবনটা। শুভ সকাল। দেখো সকাল সকাল আমাদের বাথরুমে জল দেওয়া হচ্ছে। আর আমাদের বাথরুমের কি হয়েছে তোমাদের দেখাই। আমাদের বাথরুমের হয়েছে কি, অন্ধকার গো, একটা ইসে করতে হবে, কি বলে কি বলে এটা, ভেন্টিলেটর না, অ্যাডজাস্ট ফ্যান লাগাতে হবে, কোথাও একটা লাগাবে। আর শোনো না, এই যে বাথরুমের জলগুলো কোন দিক দিয়ে যাবে? এই যে নিচে পাইপগুলো দেওয়া আছে না, ও এই যে এগুলা না, যে ওই সামনে রাখতে হবে। কোথায় এই বাথরুমেরটা এদিক দিয়ে যাবে। আচ্ছা, অন্ধকার আমাদের বাথরুমটা পুরো। তো এইগুলো তো আমার টাইলস লাগানোর ইচ্ছে, তার জন্য এগুলো এরকম করে রেখেছে। দেখা যাক কবে টাইলস এনে। কালকে যেহেতু আমরা ফালাকাটা চলে যাচ্ছি, কোনো রকম পরীক্ষাটা দিয়ে বাড়িতে আসার পরে কাজ একদম মানে পুরোটা কাজ হয়ে যাবে। এখন করলে যে আয়ুষের ব্যাপার থাকতে হবে না, তো আমিও তোমাদের দেখাতে পাবো না বেকার, তো এই জন্য। আর এই জায়গাটা দেখো, এইখানটা তো আমাদের কোমর বসবে, আর এখানটা আমাদের ওয়াশিং মেশিন রাখবো আমরা, ঠিক আছে। কোমর বসবে আর এখানে ওয়াশিং, এই জায়গাটা একটু উঁচু করা হয়েছে এই জায়গাটা, ঠিক আছে। ওয়াশিং মেশিন কোন জন্মে কিনবো তার নেই ঠিক, তারপরেও হ্যাঁ মা এসেছিল খুশকে দেখতে। খুশের এত শরীর খারাপ, তো মা প্রায়ই আসে। তো ভিডিও দেখে বুঝলাম আমার শাশুড়ি মা বাড়িতে এসেছে। তো অনেকে হয়তো ভাববে আমরা কি ফোন করি না কিছু না গো, ফোন কিন্তু অনেকবার মাকে করেছি, মা আসো, খুশের শরীর খারাপ, মা আসো, আমরা কলকাতা যাচ্ছি, মা বাড়িতে লোক নেই, একবার আসো। কিন্তু মা কিন্তু আসে না। তো খবর নেই কি করে কি না করে, কেন আসছে না। কিন্তু তারপরেও যদি একটা মানুষ না আসে, সেই মানুষটাকে তো জোর করা যায় না, তাই না? তো এখন উনি হঠাৎ করে এসছেন আমাদেরকে না জানিয়েই, তো কিছু করার নেই আমাদের। আর মার কাছে যেই ফোনটা আছে সেটাতে রিচার্জ নেই, যার জন্য আমাদের ফোন লাগাচ্ছি, লাগে না। তো আমরা দিদার বাড়িতে দিদাকে বা মাসিকে কল করে কিন্তু জানি আর কি। আমি কিন্তু তোমাদের বলা হয়নি, মার সাথে কিছুদিন আগে, মানে ধরো 1 মাস আগে আমরা মার বাপের বাড়ি গেছিলাম। আমার মাসি শাশুড়ির হচ্ছে, যেহেতু ব্লগ করি না তাই আমাদের আপডেটগুলো কিন্তু তোমরা পাও না। আমার মাসি শাশুড়ির অপারেশন হবে বলে মাসি শাশুড়িকে দেখতে গেছিলাম। একদিনের জন্য মা এসেছিলো, মাকে বলেছি দাঁড়াও আমরাও যাব। তো মার সাথে আমরা গেছিলাম আমার দিদার বাড়িতে আর কি। তো ওখানে গিয়ে মাসিকে দেখে ওই দিনই আমরা চলে আসি। আবার আমার সাথে আমার মাও গেছিলো মাসিকে দেখতে। তো মাকে নিয়ে গেছিলাম, মা যায়নি তো কোনোবার, তো মাকে বললাম যে চলো যাই। তো পরে শাশুড়ি মা, আমি, আমার মা, আয়ুষের বাবা আয়ুষ, আমরা 4-5 জন মিলে গাড়ি ভাড়া করে গেছিলাম।
তো তারপরে কিন্তু ওই যে মা গেল আমাদের সাথে, আর কিন্তু মা আসেনি। এরপরে অনেকবার বলা হয়েছে, এটা কলকাতা যাওয়ার আগের ঘটনা, কিন্তু মা আসেনি আর কি। তো যাই হোক, এসেছে, আবার শুনলাম চলেও গেছে উনি। মাকে এটাও বলা হয়েছে, তুমি যদি বাড়িতে যেতে না চাও, যেহেতু আমরা নেই, তুমি কিন্তু ফ্ল্যাটে চলে আসতে পারবে। আর আমার ফ্ল্যাট তো চিনেই মা, কারণ আগেও এসেছে, প্রচুর বহুবার এসেছে 1 বছর আগে। আর 1 বছর আগে তো আমরা ফ্ল্যাটে ছিলাম, তোমরা তো সবাই জানো, বাবা ছিল ফ্ল্যাটের মধ্যে। তো কি বলবো, বাবার কথা ভাবলেই খারাপ লেগে যায়। আর ফ্ল্যাটে যে আছি না, যতবার আগের ঘরটা দেখি ততবারই আমার বাবার কথা মনে পড়ে। আজ থেকে ঠিক এরকম সময় 1 বছর আগে আমার আর কি সাধের অনুষ্ঠান হয়েছিল, সবাই মিলে কত হই হুল্লোড় করেছি ফ্ল্যাটটাতে। মানে ফ্ল্যাটটা দেখলেই না চোখ দিয়ে জল বেরিয়ে আসে। পাশেই তো, পাশের রুমটাই তো, ওই রুমে এখন এক পুলিশ ভাড়া, মানে পুলিশ তার ফ্যামিলি নিয়ে ভাড়া থাকে আর কি, পুলিশ অফিসার। যাকে আমি ক্লিয়ার করলাম, আমার মনের দিক থেকে তোমাদের মানে শান্তি পেয়েছি যে না, ভুল বুঝবে না অন্তত আমাকে। কারো ভিডিও দেখে ভুল বোঝা, কেউ কারো বাড়িতে না গেলে সেখানে ভুল বোঝা, এটা কিছু ভিউয়ার্সদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমরা করেছিলাম একটা শ্যুট, তার জন্য লিপস্টিক পরা শ্যুট শেষ করে রান্নাটা অর্ধেক করলাম। এখন পিসি যে আছে, ওই পিসি মাছের ঝোলটা করবে মাখা করে। আমার এখন সময় নেই, কারণ বাজে এখন 1টা। আমার আজকে শ্যুট আছে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘরগুলো গোছাবো। সবাই খেয়ে দিয়ে গেল, আয়ুষের বাবা সবাই খেলো। তো জমি মাপামাপি চলছে, তোমরা সবাই জানো, এখনও আমাদের সেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। জমি মাপামাপি অনেক দিন থেকে চলছে, এগুলো সেই ঠাকুরদার আমলের যে জমি ছিল, সেই জমিগুলোই মাপামাপি হচ্ছে এখন আমাদের। তো যাকে সেসব কথা আর বলছি না, তাই আয়ুষের বাবা ওখানেই গেল, আমিন এসেছে। তো বাড়িতে এই জমি মাপামাপি নিয়েই আমাদের অনেক সমস্যা চলছে, তার জন্য মানে কাজে ফোকাস আর দেওয়া হচ্ছে না। এত দৌড়াদৌড়ি করছে, সমস্তটা আয়ুষের বাবা দেখছে, সবাই মিলে দেখছে, আয়ুষের বাবা আর কি একটু দৌড়াদৌড়িটা করছে। তো মানে কি বলবো, এই জন্য আয়ুষের বাবার খুব চাপ, মানে ওকে এইদিকে কাজের কথা বলতেই পারছি না, আমি সাহসই পাচ্ছি না। তো আজকে লাস্ট, দেখি মাপামাপি শেষ হয় নাকি, কালকেও মেপেছে, আজকে লাস্ট আছে। তো দেখা যাক, অনেক জমি তো, সেই জন্য মাপতেও অনেক সময় লাগে। তো চলো, কি বলে, এবার ভাত খেয়ে নিই। কী আছে চলো দেখাই। এখানে আছে দেখো, রুই মাছের ভাজা, তারপরে মাছের তেল, আলু ভাজা আর ডাল। ডালটা আলু ভাজাটা আমি করে নিয়েছি, মাছ ভাজাটাও করেছি, মাছের তেলটা করলো পিসি। তো এখন মাছের ঝোল করবে, পিসি ভাত খেয়ে নিয়েছে। তো এখন চলো আমি ভাত খেয়ে নিই, বড্ড খিদে পেয়ে গেছে। আর কাজ করলে দেবে না খিদেটা বেশি পায়। আগে যেমন সারাদিন কাজ করতাম, দুপুরে একবারে ভাত খেতাম, এখন একটা অভ্যেস হয়ে গেছে যে এই ধরো 12টা 12:30টার মধ্যে একটু সেদ্ধ ভাত হলেও যেন খেতে হয়। আর যেহেতু ব্রেস্ট ফিট করে না, মানে প্রচুর খিদে পেয়ে যায়, তারপরেও তো ওই হিসেব করে আমি খাই না। আমার যদি সারাদিনের ব্লগ আমি তোমাদের দেখাই, কেন মুখটা কেমন করলাম বলো তো, তিতা মাছের তেলটা। তো সারাদিনের ব্লগ যদি তোমাদের দেখাতাম, তাহলে বুঝতে পারতাম যে আমি সারাদিন কী কী খাই। তো তখন যেটা বলছিলাম, মানুষের ব্লগ, মানে বাড়িতে তো ব্লগার অনেক হয়ে গেছে, এর ব্লগ তার ব্লগ দেখে কিন্তু মানুষকে অনেক ভুল বুঝে। কিছু কিছু ভিউয়ার্সের খুব মানে চুলকানিমূলক কমেন্ট, এ কেন আসলো না, সে কেন আসলো না, এর সাথে কি তোমার অসুবিধা হয়েছে নাকি, এর সাথে কি তোমার ঝামেলা লেগেছে নাকি। তো এইসবের থেকে দূরে থাকতে আমি ভীষণ পছন্দ করি বন্ধুরা। মানে আমার কন্ট্রোভার্সি একদমই ভালো লাগে না। আমি না পারতে মুখ খুলি, কিছু না কিছু বলতে হয় আমাকে, যখন বেশি কমেন্টের ঝড় বয়ে যায়, বা মিথ্যা দেখি যখন কেউ আমাকে মিথ্যা বদনাম দিচ্ছে, তখন আমি কিন্তু একটু মুখ খুলি। তাছাড়া দেখো, আমি কিন্তু আগের মতো নই। কোনো নেগেটিভ কমেন্টসের না আমি উত্তর দেই, না কোনো নেগেটিভ ভিডিও দেখি, না কোনো কন্ট্রোভার্সি দেখি। আমি এইসবের থেকে একদম আলাদা থাকতে চাই, কারণ এইসবের মধ্যে থাকলে জীবনে কখনও আগানো যাবে না। আমার যেটা মেন ফোকাস, যে আমি নিজেকে এমনভাবে দাঁড় করাবো যে সবাই একটাকে চিনবে আমাকে, বা আমার কাজ মানুষের ভালো লাগবে, এইসব নয়। যার জন্য আমার সেকেন্ড চ্যানেলটা খোলা, আর সেখানে আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পাই। তোমরা জানো, কোটি কোটি ভালোবাসা আমার ওই চ্যানেল থেকে আসে, কোটি, হ্যাঁ বন্ধুরা, কোটি ভালোবাসা আসে ওই চ্যানেল থেকে। তো সেই জন্য আমি ওইসবের মধ্যে বেশি ফোকাস করি, এই কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার জন্য। নিঘাত আমার ব্লগ চ্যানেলটা আজ থেকে নয়, 5 বছরের চ্যানেল, তাই ব্লগ চ্যানেলটাকে চালিয়ে যেতে হচ্ছে। কন্ট্রোভার্সির মধ্যে পড়তে আমার একদমই ভালো লাগে না। যাকে ওইদিকে দেখো, আমার বর আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছে, এখন আস্তেই করে উঠে পড়বে। ওই দেখো ঘুম পাড়াচ্ছে, মানে ও দুপুরবেলা করে ঘুম পাড়ায়। আমি না হলে এইটুকু সময় যদি আমি ছেলেকে ঘুম পাড়ানোতে দেই, তাহলে এই যে আমার এই কাজগুলো পিছিয়ে যায়, অনেকটা সারাদিনে ব্যস্ততার মধ্য দিয়ে যায়, তো সেই জন্য। তো যাকে যেটা বলছিলাম, ওই ঘরের সমস্ত বিছানাপত্র গুছিয়ে, ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে চলে আসলাম। ভয়েস ওভারটা কীরকম যেন একটু ইকো টাইপ হচ্ছে, কারণ আমি ফ্ল্যাটে এখন ভয়েস দিচ্ছি, আর ঘরটা যেহেতু খালি, তার জন্য কিন্তু ভয়েস ওভারগুলো এরকম। ফ্ল্যাটে থেকে এই গ্রামের বাড়ির ভিডিওগুলো এত মিস করি, বা গ্রামের বাড়িটাকে এত মিস করি। তারপরে আরেকটা কথা ভাবলে কি, ফ্ল্যাটে থাকলে আয়ুষের বাবা সারাক্ষণ আমার সাথেই থাকে, আর বাড়িতে থাকলে কি বলো তো, ওর কাজ ও
করে ওকে সময় দিতে হয় সন্ধেবেলা, ও সন্ধেবেলা একটুখানি বন্ধুদের সাথে গল্পগুজব করে তারপরেও কিন্তু এসে তারপরে যা কাজ করার করবে। না, এখন আর সেটা প্রত্যেক দিন হয় না। এখন তো রাত্রেও আমাদের শ্যুট থাকে, তো রাতে শ্যুট থাকলে সেটা হয় না, মানে যখন আমাদের রাতে শ্যুট থাকে না সেই সময়টা। তো আমার মনে হয় ওইটুকু সময় যদি ওকে পাশে পেতাম, ও আমাকে বলে তুমি আমাকে ধরে রাখো, বেঁধে রাখো, এরকম করে আমাকেও বলে আর কি। তারপরেও মানে এই নিয়ে আমাদের কিন্তু একটুখানি কথা কাটাকাটিও হয়, মানে ধরে বেঁধে কোথায় রেখেছি, কাজ করছি হেন তেন। মানে আমার মনে হয় যে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার থেকে ওইটুকু টাইম আমাকেও দিতে হবে না, নিজে কাজ করো, নিজের যেটা মানে ও বলে সারাদিন তো করলাম আর কিভাবে কি করব, এটাও ঠিক অবশ্য, একটু ছেলে মানুষ ছাড় তো দিতেই হবে, তাই না? ফ্ল্যাটে থাকলে কি হয়, ও সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলে কাজ, আমি ভিডিও শ্যুট করে যাই, ও এডিট করে যায়। আর বাড়িতে হলে সেটা হয় না, ওকে একটু সময় দিতে হয়। যাক গে, কোনো ব্যাপার না, এইটুকু তো সময় দিতেই হবে, না দিলে আমিও বুঝি ব্যাপারটা, ছেলে মানুষ যেটা ওর অভ্যেস, আর প্রত্যেকটা মানুষ কিন্তু সমান হয় না। আমার মনে হয় আমি যেরকম সারাদিন আনলিমিটেড কাজ করি, আমার বরটাও কাজ করুক, এরকম মনে হয়। যাই হোক, এটা আমার একদম ভুল ধারণা, আর খুব বাজে বাজে জিনিস এটা। তো দুনিয়াতে আর যদি কিছু খারাপ হয় সেটা হচ্ছে মানুষের সাথে গল্প, মানুষের সাথে আড্ডা দেওয়া, এইসব। কেন বলো তো? তুমি কারোর সাথে গল্প করার সময় কী বা বলবে, তারা আবার তার কান ভাঙিয়ে, মানুষের কান ভাঙিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে উল্টোপাল্টা বলে তোমাকে খারাপ বানিয়ে দেবে, যেটা আমার প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স হয়েছে। তো কী আর বলবো, কিছু বলার নেই। তার জন্য কী বলো তো, আমি আগাগোড়াই আড্ডা দেওয়াটা ভীষণ অপছন্দ করি, ভালো লাগে না। এই জন্য আমি সারাদিন আমি ঘরে কাজ করি, এই জন্য আমাকে কেউ বাইরে বার হতেও দেখে না, যার জন্য অনেক মানুষ কিন্তু আমাকে খারাপও ভাবে। তো কিছু করার নেই, আমার মানে কে কীভাবে ভাবুক, আমার মনে হয় জীবনে যতক্ষণ না আমি প্রতিষ্ঠিত হতে পারছি ভালোভাবে, তত পর্যন্ত আমি কাজ করে যাব। তো দেখো, এখানে আমি কিছু বাসন রেখেছি। আমার যেহেতু রাস পূর্ণিমা করি, তো 2 বছর থেকে করা হচ্ছে না, তো এবছরও হয়তো হবে না, সামনের বার করব। তার জন্য আমি ভেবে রেখেছি যে বাসন কিছু কিনে রাখি, মানে আয়ুষের বাবাকে বলেছি ওকে, মানে আমি সহজে কিছু কিনি না, তো যখন কিনি তো একবারে অনেকগুলো কিনি আর কি, এটা আমার অভ্যেস। জামা কাপড়ও যদি কিনি তো একবারে, তো এখন তো আর জামা কাপড় কেনার প্রয়োজনও পড়ে না, প্রচুর জামা আসে আমার। তো দেখো, এখানে অনেক বাসন কিনেছি, পুষ্পপত্র, থালা, হাঁড়ি, বাসন, হাঁড়ি, কড়াই, গামলা বড় বড়, তারপর ছোটো ছোটো বাটি, এসব নিয়েছি। এখানে টোটাল আছে 1100 কত টাকার বাসন। হ্যাঁ, আয়ুষের বাবাকে বলেছি, প্রথমে বলে ঠিক আছে, মানে দোকানদারকে বলছে, আমার বউ তো পছন্দ করে না, বাড়িতে আসলে রাখেও না কিছু, আর যখন পছন্দ করেইছে ওকে কিনে দিই। তো পরেও আমাকে এগুলো কিনে দিল আর কি, 1150 বোধ হয় এরকম। তো এই বাটিগুলো নিলাম, খুব ভালো ছিল, আর এতগুলো বাসন নিয়েছি এখানে 1150 টাকা, মানে ওয়েট হিসেবে হয়, হাঁড়ি কড়াইগুলো ওয়েট হিসেবে হয়েছে। আর আজকাল যে আমার দিনগুলো যাচ্ছে কি বলবো, আর তোমাদের বাচ্চা থাকলে যা হয়, মানে বাচ্চা একটু বড় হওয়ার পর যে আমাদের দিনগুলো, মানে কিছুদিন আগেও বোধহয় ভালো কাটিয়েছিলাম, কিন্তু এখন বাচ্চা যত বড় হচ্ছে তত ওকে সময় দিতে হচ্ছে, মানে আমি আমার কাজগুলো যেন ভালোভাবে ফোকাসই করতে পারছি না। তো ঠিক আছে, মনকে আমি শান্ত, মানে মনকে বুঝিয়ে নিয়েছি যে 2 বছর আমার এরকমই যাবে, তারপরে হয়তো আমি কাজে ভালোভাবে ফোকাস দিতে পারবো। তো কাজ মানে আমার অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু স্বপ্ন আছে জীবনে, জানি না সেগুলো কখনো পূরণ করতে পারবো নাকি, তারপরেও হার মানবো না কখনো। তো যেটা বলছিলাম, এই গল্পগুজবের কথা বলতে একটা কথা আমার খুব মনে পড়লো, যে এই যে তোমরা আমাদের বাড়িতে আমাদের জায়েরদের ভিডিওগুলো দেখো, তাদের ভিডিওতে আমাকেও দেখতে পাও। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন কি বলো তো, মানে এই সিদ্ধান্তটা না নিলে আর হচ্ছে না। এই যে কন্ট্রোভার্সি বললাম, কার বাড়িতে গেলাম বা কার সাথে কথা বলছি না বলছি, কার বাড়িতে কার অনুষ্ঠানে গেলাম না গেলাম, এসব নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়। আবার যদি আমি ব্লগে জড়িয়ে যাই, আবার দেখবি কন্ট্রোভার্সি কিন্তু শুরু হয়ে যাবে। ইদানিং কিন্তু কন্ট্রোভার্সিটা আমার মনে হয় বন্ধ আছে, কেননা যদি আসে তো থাম্বনেল টাইটেল তো দেখতে পেতাম, কিন্তু থাম্বনেল টাইটেল দেখতে পাই না। আমার মনে হয় যখন আমি আবার ভিডিও দেওয়া শুরু করব, আবার এরকম অশান্তি হয়েই, মানে এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো হবেই, বা লোকে নানান কথা বলবে। এইগুলোতে আর কে মজা পায় না পায়, মানে আমাদের বাড়ির আশেপাশের মানুষ খুবই মজা পায় এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো, ঠিক আছে? আমাদের বাড়ির জিনিসগুলো জানতে পারে, কার সাথে কার কী করলো না করলো, তালে তাল মেলানো, হ্যাঁতে হ্যাঁ মেলানো। কন্ট্রোভার্সি চ্যানেলরাও জানে যে আমরা কথাগুলো বলছি আদৌ সঠিক হবে কি না কোনো গ্যারেন্টি নেই, তারপরেও ভিডিওর থ্রু বলে। আর এটা আমরাও বুঝি ব্লগাররা, যে ভিডিওর জন্য বলে, ভিউজের জন্য বলে, কিছু কথা ঠিক কিছু কথা ব্যাঠিক থাকে, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলরাও বোঝে। কিন্তু বোঝে না কে বলো তো? আমাদের পাড়ার মানুষ, আশেপাশের মানুষ, তারা বোঝে না, তারা আমাদেরকে ভুলভাবে ওই ভিডিওগুলো দেখে। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি, আর মানে ব্লগিং যদি শুরু করি বাড়িতে গিয়ে, তো আমি কারো ভিডিওতে আসবো না, কাউকে আমার ভিডিওতে নেব, মানে কেউ বুঝতে পারবে না যে আমাদের মধ্যে কার সাথে ভালো সম্পর্ক আছে, কার সাথে খারাপ সম্পর্ক আছে, কার বাড়িতে যাই কার বাড়িতে না যাই, কেউ বুঝতেও পারবে না।
ঠিক আছে, আমি যদি লোককে না দেখাই, লোক মানে কি বলে, লোক কীভাবে জানবে বুঝবে বলো? তো এটা করার ইচ্ছে আছে আমার, তাহলে হয়তো আমি এইসব থেকে দূরে থাকতে পারবো। না আমি ব্লগটা পুরোপুরি ছেড়ে দিতে পারবো, এই যে মাঝে মাঝে ব্লগ না দিলে ভালোই লাগে না, এই জন্য এতদিন পর পর একটা একটা করে দিই ব্লগ। না ছেড়ে দিতে পারবো, না তোমাদের কন্ট্রোভার্সিগুলো সহ্য করতে পারবো। তো বা সব কন্ট্রোভার্সি ভিডিও দেখতে দেখতে এখন আমাদের অভ্যেস হয়ে গেছে। সব থেকে খারাপ লাগে এই পাড়ার আশেপাশের মানুষ যখন কথোপকথন করে না এইসব ব্যাপারগুলো নিয়ে, তখন খুব খারাপ লাগে। তো যাকে এইসব থেকে আমি একদম দূরে থাকবো। প্রথমত জায়েদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ এত কথা বলার জন্য। আমি জানি অনেকেই হয়তো খারাপ ভাববে, কিন্তু কেউ খারাপ ভাবিস না, আমি সবসময় তোদের পাশে আছি অফ ক্যামেরাতে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সম্পর্ক আমাদের শুরু হয় অফ ক্যামেরাতেই, অন ক্যামেরাতে নয়। তাই সমস্ত জিনিস যে আমাদের অন ক্যামেরাতে শেয়ার করলেই সেটা সম্পর্ক, সেটা কিন্তু নয়। সবাই ভালো থেকো, এগিয়ে যাও এইভাবেই, সবাই ভালোভাবে ভিডিও বানাও।